প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের আমাদের বিষয় হচ্ছে এই রিসেন্ট যে পরীক্ষাটা হয়ে গেল, অর্থাৎ সেমিস্টার 3 ফিজিক্সের কোয়েশ্চেন পেপার অনেকের কাছে খুবই কঠিন হয়েছে, অনেকের কাছে তেমন নয়। সেই কোয়েশ্চেনটা নিয়ে আলোচনাটা আজকে শুরু করব। তো দেখতে পাচ্ছ, ফিজিক্স সেমিস্টার 3 2026, মানে সামনের সালটা দেখাচ্ছে, সামনের সালে পরীক্ষা কমপ্লিট হবে সেমিস্টার 4 হয়ে। তা পিঙ্ক কালারের কোয়েশ্চেনটা সলভ করছি, যদিও সব 5টা সেটের সবগুলোই মোট কোয়েশ্চেন একই থাকে, কিন্তু এখানে পিঙ্ক কালারটা বলছি কারণ বুঝতে সুবিধা হবে পরপর কোন কোয়েশ্চেনগুলো নিয়ে আমাদের আলোচনা। কোয়েশ্চেনটা পড়ে প্রথমে আমার যেটা মনে হলো যে কঠিন নয়, একদমই অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন হয়েছে। প্র্যাকটিস থাকলে পারে পুরো মার্কসই তোলা সম্ভব, তবে প্রথমবার পরীক্ষা, একটা ভীতি তো অবশ্যই থেকেই যায়। আর যে রাফ করার পেজ খুবই কম, একটা, এখানে দুটো, তিনটে নয়, আড়াইখানা পেজ বলা যেতে পারে, এই একটা সমস্যা দেখতে পেলাম। মানে কোয়েশ্চেনের পাশে পাশেও রাফ করতে হবে। আর একটা জিনিস যেটা দেখছি, ফিজিক্সের এই প্রশ্নগুলোই ছবি থাকে, তার মধ্যে এই যে কোয়েশ্চেন নাম্বারিং ঢুকে গিয়ে অনেক জায়গায় বেশ ঝামেলা তৈরি করেছে। এগুলো যদি ছবিটাকে অ্যাভয়েড করে এক পাশ দিয়ে হতো বা দু পাশ দিয়ে হতো, তাহলে কনসেন্ট্রেশনে একটু সুবিধা হতো। তাই এই সমস্যাগুলো আছে, আশা করি পরের বার এর নিরাময় আমরা দেখতে পাবো। তো অন্য কথায় সময় নষ্ট না করে আমরা সরাসরি উত্তরে চলে আসছি। তা ফার্স্ট কোয়েশ্চেনটা কি দেখতে পাচ্ছি, যে অ্যাম্পিয়ারের বর্তনী সূত্র অনুযায়ী একটি আদর্শ সলিনয়েডের অক্ষে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বি এবং এর ব্যাসার্ধ আর, এদের মধ্যে সম্পর্ক কি? তো আমরা জানি যে একটা সলিনয়েডের অক্ষের ক্ষেত্রে যে ফর্মুলাটা হয়, সেই ফর্মুলাটা হচ্ছে বি ইজ ইকাল টু মিউ জিরো এন আই বাই এল। এখানে আর এর কোনো, মানে সলিনয়েডের যে ব্যাসার্ধ, তার কোনো ভূমিকা নেই, সেই জন্য অপশন ডিটা আমি চয়েস করছি, অর্থাৎ বি আর নিরপেক্ষ। নেক্সট কোয়েশ্চেন, আর একটা সমস্যা হচ্ছে এই বাংলা, ইংরেজি, হিন্দি তিনটে ভার্সনের কোয়েশ্চেন পরপর থাকায় পাতা উল্টাতে হচ্ছে প্রচুর। তা যদি একটানা বাংলা ভার্সনটা থাকতো, তারপরে একটানা হিন্দি বা ইংলিশ ভার্সনটা থাকতো, তাহলে মনে হয় ছাত্রদের কিছুটা সুবিধা হতো। এরপরের যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি, এখানে বলেছে একটি ভোল্টমিটারের রোধ বলেছে 300 ওহম, যন্ত্রটি 150 ভোল্ট পর্যন্ত বিভব সহ্য করতে পারে, 8 অ্যাম্পিয়ার পর্যন্ত প্রবাহ মাত্রা মাপার উপযুক্ত অ্যামমিটারে পরিণত করতে হলে যে রোধ যুক্ত করতে হবে তার মানটা পার করতে বলেছে। তো এখানে বিষয় যেটা হচ্ছে, ভোল্টমিটার কত কারেন্ট সহ্য করতে পারে সেটা বার করে নিতে হবে। তা আইভি কত, আই ইজ ইকাল টু ভি বাই আর, ভি তো 150 আর 300, আর সেটা করে আমি কত পেলাম না, হাফ। তাহলে ভোল্টমিটার ম্যাক্সিমাম যে কারেন্টটা সহ্য করতে পারে সেটা হলো 1/2 অ্যাম্পিয়ার। এইবার ভোল্টমিটার থেকে অ্যামমিটার বানাই বা গ্যালভানোমিটার থেকে অ্যামমিটার বানাই, প্রথমে আমাকে এন বার করতে হবে যে কারেন্ট সহ্য করার ক্ষমতা কতগুণ বাড়াচ্ছি, সেটা এখন যে কারেন্ট পাঠাবো আই, আর যেটা সহ্য করতে পারে আইভি, অনুপাতটা। তাহলে হয়ে গেল 8/2, তাহলে 16। আর সেই শান্টের ফর্মুলা, সোজা কথা, গ্যালভানোমিটার বা ভোল্টমিটার থেকে অ্যামমিটার বানাতে গেলে সমান্তরালে শান্ট জুড়তে হবে। ফর্মুলা এস সমান জি বাই এন মাইনাস 1। তো ভ্যালুগুলো পুট করে দিলেই দেখতে পাচ্ছি 20 ওহম হচ্ছে। তাহলে উত্তরটা হয়ে গেল 20 ওহম অবশ্যই। এবার শ্রেণীতে হবে না সমান্তরালে হবে, শান্ট জুড়ছি সমান্তরাল, তাহলে অপশান এ। তাহলে এটা গেল অপশান এ। এরপরে 3 নম্বর কোয়েশ্চেনটায় যায়, সেখানে কী দিয়েছে, অর্ধবৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র। তা বৃত্তাকারের জন্য ফর্মুলাটা কী? বৃত্তাকারের জন্য হচ্ছে মিউ জিরো আই বাই টু পাই নয়, মিউ জিরো আই বাই 2r, এখানে এ আছে, তাহলে মিউ জিরো আই বাই 2a। তাহলে অর্ধবৃত্ত কী হবে, মিউ জিরো আই বাই 4a। তাহলে অপশান ডিটা দেখতে পাচ্ছি, মিউ জিরো আই বাই 4a, অপশান ডিটা চয়েস করা হলো। এরপরে নেক্সট কোয়েশ্চেন 4 নম্বর কোয়েশ্চেনে কি দেখছি, কোনো এক স্থানে পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র তার উল্লম্ব উপাংশ অনুভূমিক উপাংশের দ্বিগুণ, ওই স্থানের বিনতিকোণ থিটা, ট্যান থিটা কত হবে? তাহলে কী করবো আমরা,
তাহলে এই যে আই যদি ভূচুম্বক ক্ষেত্র হয় এইচ, অনুভূমিক উপাংশ কত হচ্ছে আই কস থিটা, থিটা তো বিনতিকোণ, আর উল্লম্ব উপাংশ ভি কত হচ্ছে আই সাইন থিটা। তো এখানে প্রশ্নে বলেই দিয়েছে ভি হচ্ছে এইচের ডবল, তাহলে ভি ইজিক্যাল টু এইচ, মানগুলো বসিয়ে দিয়ে ট্যান থিটা সমান কী পেলাম 2, তাহলে হয়ে গেল অপশান এ। 4 নম্বরে অপশান এ 2 উত্তর হল। এরপরে চলে আসি আমরা 5 নম্বর প্রশ্নে। কি বলেছে 5 নম্বর প্রশ্নে? 1 মিটার বাহু 1 ওহম রোধ বিশিষ্ট একটি বর্গাকার কুণ্ডলীকে এত টেসলা চুম্বক ক্ষেত্রে রাখা আছে। কুণ্ডলীটির তল চুম্বক ক্ষেত্রে অভিমুখের সঙ্গে লম্ব, মানে চুম্বক বলরেখাগুলো কুণ্ডলীর তলের সঙ্গে লম্বালম্বি গেছে। কুণ্ডলীর মধ্যে দিয়ে চুম্বক প্রবাহ কত হবে? এটা খুবই জাস্ট ফর্মুলায় ফেললে উত্তরটা হয়ে যাচ্ছে 5। ক্ষেত্রফল কত? বাহু যেহেতু 1, তাহলে বড় ক্ষেত্র 1 স্কোয়ার মানে 1 মিটার স্কোয়ার। বি তো 0.5 টেসলা বলেছেই, আমরা জানি ফাই সমান বি এ কস থিটা। এবার এখানে থিটা বলতে বি এর দিক আর এই ক্ষেত্রফলটার দিকও তো ক্ষেত্রফলের সঙ্গে লম্ব দিক, তাহলে অ্যাঙ্গেল কত? ক্ষেত্রফল ভেক্টর আর বি ভেক্টরের মাঝে 0 ডিগ্রি, তাহলে বি 0.5 এ 1 বের করেছি কস 0, উত্তর হয়ে গেল 0.5 ওয়েবার, মানে অপশান এ। এরপরে 6টাই চলে আসি। কি বলেছে? হুইস্টন ব্রিজের নিষ্পন্দ অবস্থাটি পরিবর্তিত হবে। নিষ্পন্দ অবস্থার শর্ত কি আমরা জানি? নিষ্পন্দ অবস্থার শর্ত হচ্ছে পি বাই কিউ সমান আর বাই এস, এটা হলে পারে, বা পি বাই আর সমান কিউ বাই এস যদি হয়, তাহলে সোজা কথায় নিষ্পন্দ অবস্থায় থাকবে সে। তা 6 নম্বরে কী বলেছে? কোন ক্ষেত্রে হুইস্টন ব্রিজের নিষ্পন্দ অবস্থাটি পরিবর্তিত হবে? তা বিভিন্ন বাহুগুলো রোধ যদি পাল্টে ফেলি, ওই যে পি কিউ আর এস, ওগুলো তো বাহুগুলোরই রোধ, ওগুলো পাল্টে ফেললে কিন্তু নিষ্পন্দ অবস্থা থাকবে না। ব্যাটারি আর গ্যালভানোমিটারের অবস্থান বিনিময় করলেও আমরা জানি নিষ্পন্দ অবস্থা বজায় থাকে। তড়িৎচালক বল ব্যাটারির ওপর নিষ্পন্দ অবস্থা ডিপেন্ড করে না, গ্যালভানোমিটারের রোধের ওপরেও নিষ্পন্দ অবস্থা ডিপেন্ড করে না। তাহলে উত্তর হচ্ছে অপশান এ। তাহলে 6 গেল অপশান এ। এরপরে আমরা চলে আসবো পরের প্রশ্ন 7 নম্বর। কি বলেছে? দুটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধের অনুপাত বলে দিয়েছে 1:2, এদের চুম্বক ভ্রামকের অনুপাত সেটাও বলে দিয়েছে 1:2, এদের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের অনুপাতটা কত হবে জিজ্ঞেস করেছে। তাহলে দেখি 7 নম্বর। তাহলে চুম্বক ভ্রামকের ফর্মুলা কি? কুণ্ডলীর ক্ষেত্রে কারেন্ট ইন্টু ক্ষেত্রফল। এখানে যেহেতু ব্যাসার্ধের কথা বলা আছে, তাই ক্ষেত্রফলের জায়গায় কী লিখলাম? আমি বৃত্তাকার কুণ্ডলী ধরে নিচ্ছি, আমার ব্যাসার্ধ যেহেতু বলেছে, তাহলে পাই আর স্কোয়ার। তাহলে যদি দুটো আলাদা কুণ্ডলীর ক্ষেত্রে চুম্বক ভ্রামকের অনুপাত করি পিএম বাই পিএম ড্যাশ ইজিক্যাল টু, তাহলে কী হবে দেখো, আই পরিবর্তনশীল, তাহলে আই বাই আই ড্যাশ, পাই তো কনস্ট্যান্ট, সেটা থাকবে না অনুপাতে, আর এর বদলে কী লিখবো? আর বাই আর ড্যাশ হোল স্কোয়ার। এবার চুম্বক ভ্রামকের অনুপাত হাফ বলেছে, ওদিকে আবার ব্যাসার্ধের অনুপাতও এখানে হাফই বলেছে, তাহলে সেখান থেকে আমি হিসাব নিকেশ করে আই বাই আই ড্যাশ কত পেলাম? 2, তাহলে I/আই ড্যাশ সমান কত হয়ে গেল? 2:1। পরের প্রশ্নে চলে আসি 8 নম্বর প্রশ্ন। কি বলেছে? দুটি সমান্তরাল তড়িৎবাহী তারের মধ্যে ক্রিয়াশীল বল F, প্রতিটি তারে প্রবাহ দ্বিগুণ, মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করেছে, তাহলে ক্রিয়াশীল বল কত হবে? দেখা যাক। আমরা 8 নম্বরে দেখতে পাচ্ছি ফর্মুলা লিখেছি প্রথমেই, ক্রিয়াশীল বলের ফর্মুলা μ0I1I2/2πr, তোমরা এটা জানো নিশ্চয়। আর পরবর্তী ক্ষেত্রে ক্রিয়াশীল বল F' করলাম, তো কারেন্ট তো দুটো তারাই ডবল করেছে, I1 এর জায়গায় 2I1, I2 জায়গায় 2I2, আর ডিস্টেন্সটা 3 গুণ করেছে, আর এর বদলে 3R। সব হিসাব নিকাশ করে কি পাওয়া গেল? 4/3 ইন্টু এটাই তো আগের প্রযুক্ত বল F, তাহলে হয়ে গেল 4/3 F, অর্থাৎ অপশান বি। এরপরে 9 নম্বরটা দেখি। একটি ইস্পাতের তারের, খুব পপুলার প্রশ্ন এটা, চৌম্বক ভ্রামক এম, এবার ওটাকে বাঁকিয়ে অর্ধবৃত্তের শেপ দেওয়া হলো, নতুন চৌম্বক ভ্রামক কত হবে? তাহলে তারের চৌম্বক ভ্রামক তো এম, মেরু শক্তি কিউ এম ধরলাম, আর তারের লেন্থ এল ধরলাম, তাহলে ভ্রামক কত হচ্ছে? মেরু শক্তি ইন্টু টোটাল লেন্থটা, তাহলে সেখান থেকে মেরু শক্তি পাওয়া গেল ভ্রামক বাই চুম্বকের যে দৈর্ঘ্যটা, চৌম্বক দৈর্ঘ্য এল। এবার অর্ধবৃত্তাকারে বাঁকালে দেখো এই চৌম্বক দৈর্ঘ্য হয়ে যাবে এই ব্যাসটা, তাহলে সেক্ষেত্রে এই অর্ধবৃত্তের যে এই বাঁকা অংশটুকুন, মানে বাঁকা পরিধিটুকুন, সেটা তো এল, তাহলে সেটা সমান কি? পাই আর। তাহলে এখান থেকে 2R সমান কি পেলাম? 2L/পাই। তাহলে নতুন যে দ্বিমেরু ভ্রামক এম ড্যাশ, মেরু শক্তি পাল্টায়নি, কিউ এমই আছে,
আর বর্তমান ব্যাসার্ধ তো বুঝতেই ব্যাস মানে দূরত্ব যেটা সেটাই ব্যাস 2r। তো কিউএমের মান এখান থেকে বসালাম m/l, আর 2r তো দেখতে পাচ্ছি 2l/π, সব বসিয়ে দিয়ে কী পাওয়া গেল 2m/π, অর্থাৎ অপশন বি। নেক্সট চলে আসো 10 নম্বরে। 10 নম্বরে কী বলেছে দেখি। 10 নম্বরে বলেছে কোনো তিরশ্চম্বক পদার্থের ক্ষেত্রে কোনটি সঠিক। তিরশ্চম্বক পদার্থ হলে মনে রাখবে B<H, তাহলে অপশন বি 10 নম্বরে হয়ে গেল। এক কথায় অপশন বি, বেশি ভাবার কিছু নেই। এরপরে 11 নম্বর। 11 নম্বরে কী বলেছে দেখি। দেখো ই ভেক্টর বলে দিয়েছে, তড়িৎ ক্ষেত্র ভেক্টর। আর কি বলেছে, ওয়াইজের তলে 2 মিটার বাহু বিশিষ্ট বড় ক্ষেত্র আছে। তাহলে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কত, 2 স্কোয়ার মানে 4। আর ডিরেকশন কী হবে, ওয়াই এবং জেড তলে আছে যেহেতু, এটার সঙ্গে লম্ব দিক মানে আই ক্যাপ, তাহলে 4i ক্যাপ হচ্ছে এস ভেক্টরটা। তাহলে আমার ফ্লাক্স কত, ফ্লাক্সের ফর্মুলা কী, ফ্লাক্সের ফর্মুলা হচ্ছে E.S। ডট গুণটা করবো, ডট গুণটা করলে বুঝতে পারছো 3 4 12 হবে উত্তর, তাহলে 12 ভোল্ট মিটার। তাহলে হয়ে গেল অপশান এ 12 ভোল্ট মিটার। এরপরে 12 নম্বরে আসি। 12 নম্বরে কী বলেছে, সমান্তরাল পাত ধারকের পাত দুটোর মধ্যবর্তী মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক অলরেডি 2 আছে, 2 পরাবৈদ্যুতিক ধ্রুবক একটা মাধ্যম আছে, ধারকত্ব তখন কত 3 মাইক্রোফ্যারাড। এবার কী করলাম, পাতগুলোর মাঝখানে দূরত্ব ডাবল করে দিলাম, দ্বিগুণ করা হলো। দিয়ে তাহলে দ্বিগুণ করলে কী হবে, একটা দুটো পাতের মাঝে তো আগে একটা পরাবিদ্যুৎ ছিল, এবার ডিস্টেন্স ডবল করে দিলাম, তাহলে একটু ফাঁকা হয়ে গেল, সেই ফাঁকাটায় আর একটা পরাবিদ্যুৎ ভরে দেওয়া হলো, যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কত 4। তাহলে বুঝতেই পারছো যুগ্ম মাধ্যমের অঙ্ক, এই অঙ্কটা করতে গিয়ে একটু সমস্যা হতে পারে। অনেকে ভেবে নিতে পারে যে প্রথম পরাবিদ্যুৎটা নেই, পাতের মাঝখানে ডিস্টেন্স ডবল হয়েছে আর নতুন পরাবিদ্যুৎ ভরা হয়েছে, সেটা করে কোনো অ্যান্সার পাওয়া যাবে না এখানে। এই একটা সমস্যা আছে বোঝার ক্ষেত্রে। কিন্তু যদি আমরা যুগ্ম মাধ্যমের ক্ষেত্রে ব্যাপারটা ভাবি তাহলে কিন্তু অ্যান্সার পাওয়া যাচ্ছে। তাহলে কেমন হচ্ছে, প্রথমে ছিল এরকম ব্যাপার, ডিস্টেন্স ধরলাম ডি, পাতের ক্ষেত্রফলে পরাবিদ্যুৎ ধ্রুবক 2, তাহলে সেক্ষেত্রে ফর্মুলা সি সমান তো জানি আমরা K(ε0a/d), তাহলে কে এর ভ্যালু কত 2, তাহলে 2(ε0a/d), এবং সেক্ষেত্রে ধারকত্ব কত 3 মাইক্রোফ্যারাড বলেছে। আর এই প্রসিডিওরে বা 2 4 আছে, 2 তো ডি দূরত্ব জুড়ে ছিল, বাকি ডবল করা হয়েছে, তাহলে বাকি দূরত্ব মানে বাকি ডি জুড়ে কী আছে 4 পরাবৈদ্যুতিক ধ্রুবকের মাধ্যম। তাহলে এবার ফর্মুলা সিটার সমান কি, ε0a বাই দূরত্ব বাই পরাবৈদ্যুতিক ধ্রুবক প্লাস দূরত্ব বাই পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে এবার মানগুলো বসালে আমরা পাচ্ছি কত, 4/6 ইন্টু 2ε0/d, যেটার মান 3 বার করা আছে, তাহলে 4/6 ইন্টু 3, 3 3 কেটে গিয়ে উত্তর হয়ে গেল 2 মাইক্রোফ্যারাড। তাহলে অপশন বি। নেক্সট আসছি আমরা 13তে। 13 কী বলছে দেখে নিই। কী বলছে 13তে, দুটি পরিবাহী এক্স ওয়াইয়ের ধারকত্ব বলেছে। এখানে কোনো সমান্তরাল পাত ধারকের ব্যাপার নেই, দুটো পরিবাহী, এটা ধারকত্ব 3c আর c। প্রথমটাকে আধান দেওয়া হয়েছে কিউ আধান, তারপরে ওদেরকে টাচ করিয়ে দেওয়া হয়েছে, তাহলে আধান ভাগাভাগি হয়ে গেছে। তারপরে গিয়ে ওদের শক্তি আর প্রথমে শক্তি মানে ভাগাভাগি হওয়ার পরের মোট শক্তি আর ভাগাভাগি হওয়ার আগের মোট শক্তির অনুপাত বার করতে হবে। বুঝতেই পারছো ভাগাভাগি হয়ে যাওয়ার পরে মোট শক্তি কিন্তু কমে যাবে, কারণ এই আধান যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন কিছু শক্তির ওয়েস্ট হয়। তা ফর্মুলা কি ইউজ করছি, প্রথমে শক্তি কত ছিল, হাফ কিউ স্কোয়ার বাই সি। হাফ কিউ স্কোয়ার বাই সি বলতে 3c ইউজ করলাম, কারণ ধারকত্ব 3c বলেছে, যে কিউ স্কোয়ার বাই 6c পেলাম। আর ভাগ হওয়ার পর এবার আধান তো আর পাল্টাবে না, মোটা আধান, তাহলে হাফ কিউ স্কোয়ার বাই, এবার ধারকত্ব কী হবে, এক্ষেত্রে ধারকত্ব যোগ হয়ে যাবে, 3c প্লাস c 8c, তাহলে কিউ স্কোয়ার বাই 8c। এবার যদি অনুপাত করি E2/E1 করলে পরে আমরা 3/4 পাচ্ছি, তাহলে E2:E1 হচ্ছে 3:4। পরেরটা ইস্টু আগেরটা বলেছে, সেই জন্য 3:4, তাহলে অপশান সি। এরপরে 14তে আসি। 14 বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি বা কোনগুলো সঠিক তা চিহ্নিত করো। এল দৈর্ঘ্য বিশিষ্ট এ প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহী দু প্রান্তে ভি বিভব পার্থক্য প্রয়োগ করা হয়েছে। তাহলে একটা পরিবাহী এল দৈর্ঘ্যের প্রস্থচ্ছেদ এ, তার দুই প্রান্তে ভি বিভব পার্থক্য প্রয়োগ করা হলো, তখন গিয়ে নিচের বিবৃতিগুলো এবার সত্য না মিথ্যা সেটা বার করতে হবে।
তো দেখো 1 নম্বর বিবৃতিতে কী বলেছে, বিভব প্রভেদ দ্বিগুণ করা হলে তড়িৎ প্রবাহ ঘনত্ব দ্বিগুণ হবে। তাহলে ভাবি একটু আমরা, তড়িৎ প্রবাহ ঘনত্ব যে আই বাই এ, আই সমান তো ভি বাই আর দেখতেই পাচ্ছ, তাহলে ভি বাই আর এ হয়ে গেল। এবার এখানে প্রশ্নটা কী রেখেছে আরেকবার দেখি আমরা, বিভব প্রভেদ দ্বিগুণ করা হয়েছে, তড়িৎ প্রবাহ ঘনত্ব দ্বিগুণ হবে, তাহলে পরিবাহী কিছু পাল্টায়নি। পরিবাহী কিছু যদি না পাল্টায় তাহলে দেখো আর পাল্টাবে না, এ পাল্টাবে না, জাস্ট ভিটা ডাবল করা হয়েছে। তাহলে ভিটা ডাবল করলে সোজা কথা যেহেতু ডাবল হবে, তাহলে এটা সত্য। তাহলে প্রথম বিবৃতিটা অবশ্যই সত্য। 2 নম্বরটায় আসি। 2 নম্বরটায় কী বলেছে, বিভব প্রভেদ দ্বিগুণ করা হলে বিচলন বেগ অর্ধেক হয়ে যাবে। বিভব প্রভেদ দ্বিগুণ করেছি, বিচলন বেগ অর্ধেক হয়ে যাবে। দেখি ভাবি একটু আমরা, তাহলে বিচলন বেগের ফর্মুলা ভিডি সমান কি, আই বাই এ নিয়ে আই সমান আবার ভি বাই আর, তাহলে আই সমান যেহেতু ভি বাই আর হচ্ছে, তাহলে পরিবাহীর এন ইলেকট্রন ঘনত্ব, ইলেকট্রনের আধান, ক্ষেত্রফল, রোধ, এগুলো তো পাল্টাচ্ছি না, জাস্ট পাল্টাচ্ছি কি ভি। তাহলে ভিডি ভ্যারিজিয়াস, এটা আমি ভ্যারিজিয়াস লেখা উচিত আমার, ভিডি সমানুপাত বিভব পার্থক্য। তাহলে বিচলন বেগ বাড়বে যদি বিভব পার্থক্য বাড়াই। তা কি বলেছে এখানে, বিভব প্রভেদ দ্বিগুণ করা হলে বিচলন বেগ অর্ধেক হয়ে যাবে, তাহলে ভুল হচ্ছে, বিভব প্রভেদ দ্বিগুণ করা হলে বিচলন বেগ দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে এটা মিথ্যা। 3 নম্বরে কী বলেছে, প্রস্থচ্ছেদ দ্বিগুণ করা হলে তড়িৎ প্রবাহ ঘনত্ব কমে যাবে। তো এই কন্ডিশনে কী হচ্ছে সেটা আমাদের ভাবতে হবে। বিভিন্ন কন্ডিশনে কিন্তু ব্যাপারটা বিভিন্ন ঘটবে। তা যে সমান আই বাই এ, আই তো ভি বাই আর আবার করলাম, তো এখানে প্রস্থচ্ছেদের পরিবর্তন হচ্ছে, তার মানে এ পাল্টাচ্ছে। এবার প্রস্থচ্ছেদ পাল্টালে তো রোধও পাল্টায়, তাহলে রোধটাকে একটু ভাঙতে হবে। রোধের বদলে আর সমান রো এল বাই এ লিখলাম, তো এ তো কেটে গেল, তাহলে কী দাঁড়ালো, ভি বাই রো এল। ভি বাই রো এল, দেখো এখানে কোনো প্রস্থচ্ছেদ নেই, বিভব পার্থক্য পাল্টাচ্ছি না, ধ্রুবক রাখছি, রো নির্দিষ্ট উপাদানের ক্ষেত্রে রো ধ্রুবক, এল পরিবাহী দৈর্ঘ্য পাল্টায়নি, ধ্রুবক, তাহলে পুরো ব্যাপারটা কী হয়ে গেল, ধ্রুবক। তাহলে এই অবস্থায় এই যে তড়িৎ প্রবাহ ঘনত্ব যে কনস্ট্যান্ট থাকছে, তাহলে এই যে কোয়েশ্চেনে প্রস্থচ্ছেদ আমি দ্বিগুণ করে ফেলেছি, তাহলে কি তড়িৎ প্রবাহ ঘনত্ব কমে যাবে? না, মোটেও না, তড়িৎ প্রবাহ ঘনত্ব আমার একই থাকবে। তাহলে দেখতে পেলাম একমাত্র বিবৃতি একই সত্য, তাহলে অপশান বি কেবলমাত্র এক সঠিক, এটাকেই আমরা চয়েস করছি। এরপরে 15 নম্বরে চলে আসি। 15 নম্বর, এক পাতা পর অনেক পাতা উল্টাতে হচ্ছে এই প্রশ্নটার জন্য। কি বলেছে, এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের রোধ আর, এখন তারটিকে ততক্ষণ টানা হলো যতক্ষণ না তারের দৈর্ঘ্য পূর্বের এক্স গুণ হয়, তারটি রোধ হবে। তোমরা জানো টেনে লম্বা করলে যেহেতু আয়তন ফিক্স থাকছে, এক্স গুণ করা মানেই তোমার প্রস্থচ্ছেদটা আগের 1/x গুণ হবে। সেক্ষেত্রে আমার রোধ তো দৈর্ঘ্য বাড়ার জন্য বাড়বে, আবার প্রস্থচ্ছেদ কমে যাওয়ার জন্য বাড়বে। এবং উত্তর বুঝতে পারছি, যারা শর্টকাট ফর্মুলা মুখস্থ রাখো এক্স স্কোয়ার আর, অপশান এ হবে। আর যারা ভেঙে পড়ো তাদের জন্য তো নর্মাল প্রসিডিওর, ভি ইজ ইকুয়াল টু আয়তন সমান কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদ। তারের প্রথমে দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদে পরে গিয়ে দৈর্ঘ্য এক্সেল হয়েছে, প্রস্থচ্ছেদ ধরলাম এ ড্যাশ হয়েছে, সেখান থেকে বুঝতে পারছি এ ড্যাশ সমান কী হবে, প্রথমে প্রস্থচ্ছেদ বাই এক্স। আবার আমরা জানি আর সমান রো এল বাই এ, এখানে পরবর্তী রোধ যদি আর ড্যাশ হয়, তাহলে আর ড্যাশ বাই আর সমান কি, পাল্টাবে নাকি, শুধু রো উপাদানের উপর ডিপেন্ড করে। তাহলে এল ড্যাশ এলের সঙ্গে সরল সম্পর্ক দেখতেই পাচ্ছ, তাহলে এল ড্যাশ বাই এল ইন্টু এর সঙ্গে ব্যস্ত সম্পর্ক এ বাই এ ড্যাশ, মানগুলো পুট করলে এক্স স্কোয়ার হয়ে গেল, মানে সোজা কথা আর ড্যাশ সমান এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু আর, অর্থাৎ অপশান এ হচ্ছে। এরপরে 16 নম্বর প্রশ্নে যাই আমরা। কি বলেছে, পারস্পরিক আবেশ গুণাঙ্কের মাত্রীয় সংকেত বার করতে বলেছে। এটা তুমি মুখস্থ রাখতে পারো, অপশন বি হচ্ছে উত্তর। আর যদি মুখস্থ না থাকে, এই যে ই সমান মাইনাস এম ডিআইডিটি, সেখান থেকেও বার করা যেতে পারে। যাই হোক, মুখস্থ রাখাই ভালো, না পারলে এবার একটু সময় লাগবে। তো এটার উত্তর হচ্ছে অপশান বি। এরপরে চলে আসবো 17 নম্বর প্রশ্নে। কি বলেছে, পরিবর্তী প্রবাহের এসির তুলনায় সমপ্রবাহ ডিসি কম বিপজ্জনক। এখানে যদি উল্লেখ করতো একই ভোল্টেজের, তাহলে বেটার হতো প্রশ্নটা। যাই হোক, একই ভোল্টেজ ধরে নিয়ে আমাদের ভাবতে হবে। একই ভোল্টেজের হলে পারে এসি বলা মানে আরএমএস ভ্যালু বলা, ফলে ওর যে সর্বোচ্চ মান তার রুট টু গুণ হয়, তোমরা জানো। আর ডিসির যেটা ভ্যালু বললো সেই মানই থাকে সবসময় ভোল্টেজের। তাহলে কে কম বিপজ্জনক, ডিসি কম বিপজ্জনক, তাহলে অবশ্যই এটা সত্য। আর পরিবর্তী প্রবাহের এসি মান শীর্ষমান, এসি এর মান শীর্ষমানকে রুট টু 2 ভাগ করতে হবে, আর শতকরা করতে গেলে 100 দিয়ে গুণ করলে এটাই উত্তর আসবে। তাহলে বিবৃতি 1 বিবৃতি 2 দুটোই সত্য।
সেক্ষেত্রে এই 17 নম্বরের অ্যান্সারটা হচ্ছে অপশান সি, দুটোই সত্য। 18 নম্বর দেখি, 18 নম্বরে কী আছে। 18 নম্বর, হ্যাঁ পেয়েছি। 18 নম্বর কি বলেছে, শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গ এক্স অক্ষ বরাবর গতিশীল, তার মানে গতির দিকে আই ক্যাপ। আর বি, বি এর মান দেখতেই পাচ্ছ, একটা মান বলে দিয়েছে 2.4 × 10⁻⁸ কে ক্যাপ। তাহলে ই ভেক্টর দিক কী হবে, একটা দেখো আই ক্যাপ, একটা কে ক্যাপ, তাহলে এটার দিক জে ক্যাপ হবেই। তাহলে জে ক্যাপ যদি হয়, বুঝে গেলাম এই, এটা নয়, এই অপশানটাই জে ক্যাপ আছে। সেই হিসাবেও তুমি উত্তর খুব সহজেই খুঁজে পাবে। আর মানটা যদি তোমাকে বার করতে হয়, বুদ্ধিমান হলে পরে মান বার করার প্রয়োজন নেই, কারণ একটাতেই জে ক্যাপ আছে। আর যদি মনে সন্দেহ থাকে, তাহলে মান বার করার জন্য জানোই তো E/B = C, তাহলে ই সমান কী হচ্ছে B × C, মান বসিয়ে দিলেই তুমি 7.2 মানটা পেয়ে যাচ্ছ, ডাবল স্যাঙ্গুইন হয়ে যাবে। এরপরে 19-এরটা কী বলেছে দেখি। 19-এরটা কলাম ম্যাচিং। কলাম ম্যাচিংয়ে এই জায়গাটা, এইগুলো যদি আমাদের মুখস্থ নাও থাকে, আমরা কিন্তু ওই বইয়ে যে ছবিটা দেওয়া থাকে বিভিন্ন রকমের যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের এবং তাদের ওয়েভলেন্থের একটা ছবি আছে, আমি দেখেছি বিভিন্ন বইয়ে ছবিটা থাকে, সেখান থেকে অন্তত একটু যদি মনে রাখি কার ওয়েভলেন্থ বড় কার ওয়েভলেন্থ ছোটো, তাহলেই কিন্তু আন্দাজটা পাওয়া যায়। যেমন আমরা জানি এই যে যেগুলো নামগুলো দেওয়া আছে, এর মধ্যে এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে ছোটো, নামে মাইক্রো তরঙ্গ হলেও এর তরঙ্গের চেয়ে বড়, দৃশ্যমানের থেকেও বড় হয়। তাহলে অবলোহিত তো লালের পরেই, মানে দৃশ্যমানের থেকে জাস্ট বড়, মাইক্রো তার চেয়ে বড়, আর রেডিও তো সবচেয়ে বড়। সেই হিসাবে আমরা অপশনগুলো খুঁজে নিতে পারি, এবং এটার অপশন হচ্ছে অপশন ডি। অপশন ডিটা এখানে সঠিক। এরপরে 20 নম্বরটায় আসো। দেখো তড়িৎ ভেদ্যতা ε0/2, চৌম্বক ভেদ্যতা 2μ0, বেগ জিজ্ঞেস করেছে। বেগের ফর্মুলা আমরা কী জানি, c = 1/√μ ε/ε μ, তাহলে মিউয়ের জায়গায় 2μ0, এর জায়গায় ε0/2 যদি বসিয়ে দাও, তাহলে অপশান সি পাওয়া যাচ্ছে। তাহলে 20 নম্বরের উত্তর হচ্ছে অপশান সি। এরপরে 21 নম্বরে যাই আমরা। 21 কি বলেছে, 7 ওহম রোধের বর্তনীতে চৌম্বক প্রবাহ φ = 6t² - 5t + 4 হলে 1 সেকেন্ড সময়ে আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে প্রথম কথা, আমাকে আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রার রাশিমালাটা বার করতে হবে। আমরা ফর্মুলা জানি E = -d/dt, ডেরিভেটিভ করলে তুমি মাইনাস ব্র্যাকেটে 12t - 5 পেয়ে যাবে। এরপরে টি এর জায়গায় 1 সেকেন্ড বসিয়ে দাও, তুমি তড়িৎচালক বলে রাশিমালা -7 ভোল্ট পেয়ে গেলে। মাইনাসটা দিকের জন্য আসছে। তাহলে কারেন্টের ভ্যালু বার করতে গেলে I = কি V/R, V তো 7 ভোল্ট, আর রোধ ওখানে অঙ্কে উল্লেখ করেছে 7, তাহলে কাটাকুটি হয়ে গিয়ে 1 অ্যাম্পিয়ার। অপশান ডি হচ্ছে উত্তর। 21-এর পরে চলে আসি 22-এ। 22-এ কী বলেছে, তো একটা পরিবর্তনশীল যে তড়িৎচালক বল, তার রাশিমালাটা দিয়ে দিয়েছে। রাশিমালাটা দেওয়ার পরে বলেছে যে আরএমএস মান, কম্পাঙ্ক আরএমএস মান এখান থেকেই পেয়ে যাবে। এর দেখতেই পাচ্ছি এটা সর্বোচ্চ মান সামনে যেটা থাকে। তাহলে আরএমএস মান কি √2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 220/√2 হচ্ছে আমার উত্তর আরএমএস মানের জন্য। 22 নম্বরে আমরা তুলনা করেছি, করে ইআরএমএস = E0/√2, তাহলে 200/√2 ভোল্ট পেলাম। আর ওমেগাটা কী করে পাবো, এই যে ওমেগাটি এখানে তো কী হয়, ওমেগাটি, ওমেগা কত 100 পাই। তাহলে ওমেগা যদি 100 পাই হয়, কম্পাঙ্ক কি ω/2 পাই, মানে 50 হার্জ। তাহলে উত্তর হচ্ছে 200/√2 আর 50 হার্জ। তাহলে অপশান এতে সেটাই দেখতে পাচ্ছি, 200/√2 ভোল্ট আর 50 হার্জ। এরপরে চলে যাব 23-এ। 23-এ এলসিআর বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ পাওয়ার শর্ত। তোমরা জানো সর্বোচ্চ প্রবাহ কখন পাই, যখন অনুনাদ হয়। অনুনাদ হলে বর্তনীটা বিশুদ্ধ রোধযুক্ত বর্তনীর মতো আচরণ করে। কেন আচরণ করে, কারণ এই যে বর্তনীর যে রোধ কি √R² + ωL - 1/ωc², এই ωLটাই হচ্ছে XL, আর এই 1/ωc হচ্ছে XC। যখন অনুনাদ হয় এই ωL আর 1/ωc ভ্যালু সমান হয়ে যায়, ফলে XL আর XC সমান হয়ে গিয়ে এই টার্মটা কি 0। তাহলে পুরো কার্যকর বাধা কি হচ্ছে, শুধু R। সেই জন্যই বিশুদ্ধ রোধযুক্ত বর্তনীর মতো আচরণ করে। তাহলে এখানে অপশান কী হবে, অপশান সি, XL = XC। সেই কারণেই রোধটা মিনিমাম হচ্ছে, এবং রোধ না বলা উচিত কার্যকর বাধা, আর এবং কারেন্টটা ম্যাক্সিমাম হচ্ছে।
এরপরে 24-এ আসি। এসি বর্তনীর অর্ধচক্রের জন্য তড়িৎ প্রবাহের আরএমএস মান ও গড় মানের অনুপাত। অর্ধচক্র বলেছে বলে একটা কনফিউশন হতে পারে, যেহেতু এই একটা তরঙ্গ, এই অর্ধেকটা চক্রে গড়মান যা হবে পরের অর্ধেক চক্রে তাই হয়, কিন্তু উল্টো হয় বলে সম্পূর্ণ চক্রে গড়মানটা 0 পেয়ে যায়। তা অর্ধচক্রে মানে 0 পাবো না, বুঝতেই পারছো। অর্ধচক্রে আমরা গড়মান বইয়ে বারও করেছি, তো সেই মানগুলো পুট করে, আর আরএমএসের জন্য এইটুকুনে আরএমএসের ভ্যালু যা হবে এইটুকুনেও তাই হবে, ফলে টোটাল গড় করলে কি একই থাকবে। আরএমএসের বেলায় তো আর স্কোয়ার হয়ে যাচ্ছে বলে মাইনাসে কোনো ব্যাপার থাকছে না। সেই জন্য 24 নম্বরের অ্যান্সারটা আমাদের কি হচ্ছে দেখে নিই। আইআরএমএস তো I0/√2 জানো তোমরা, আর আই অ্যাভারেজ সমান কি 2I0/π, সেটাও তোমরা বই থেকে পড়েছো। জাস্ট অনুপাতটা করে দাও, করে দিলে কি পাওয়া যাচ্ছে, আইআরএমএস ইস টু আই অ্যাভারেজ মানে π/2√2, তাহলে অপশান ডি হচ্ছে। এরপরে চলে যাব 25 নম্বরে। 25 নম্বরে সেই ট্রান্সফরমারের অঙ্ক, 500 পাক এর প্রাথমিক কুণ্ডলী, তার মানে এনপি হচ্ছে 500, প্রাথমিক কুণ্ডলীতে প্রবাহ আইপি কত 4 অ্যাম্পিয়ার, ইনপুট ক্ষমতা 1 কিলোওয়াট, আউটপুটে এত ভোল্টেজ মানে ভি সেকেন্ডারি 500 ভোল্ট পাওয়া যেতে হবে। কী বের করতে বলেছে, ওই এনএস আউটপুটের পাক সংখ্যা। তো খুবই কমন অঙ্ক এটা। দেখো, প্রথম কথা আউটপুটের ভোল্টেজের ব্যাপার আছে, তাহলে ইনপুট ভোল্টেজটা দেখে নিতে হবে আমাকে। কী করে পাবো, ওই ক্ষমতার ফর্মুলা থেকে। ভোল্টেজ ইন্টু কারেন্ট মানে ক্ষমতা তো 1 কিলোওয়াট বলেছে, 10⁻³ ওয়াট। তাহলে ইনপুট ভোল্টেজ কত হচ্ছে 10⁻³ ডিভাইডেড বাই আইপি তো 4 অ্যাম্পিয়ার বলে দিয়েছে ইনপুট প্রবাহ। তাহলে আমি পেলাম কত, হিসাব নিকাশ এখানে হিসাব করিনি, পরে করবো। এবার ট্রান্সফরমারের যে ফর্মুলা NS/NP = VS/VP, তাহলে NS সমান কি VS/VP × NP। VS তো 500, আউটপুটে 500 ভোল্ট পেতে হবে। VP প্রাইমারি ভোল্টেজ এই যে 10⁻³ মানে 1000/4 লিখেছি, ইন্টু NP তো 500, হিসাব করে কত পাওয়া গেল 1000, তাহলে অপশান এ। এরপরে আসছে 26 একটা খুবই সহজ, তোমরা জানো, যেখানে বলরেখাগুলো পরস্পরের কাছাকাছি আসে সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মান কী হবে, বেশি হবে। তাহলে এটা দেখতে পাচ্ছ অপসারী বলরেখা, তাহলে যত বাঁ দিকে যাব তত বলরেখাগুলো কাছাকাছি আসছে, তাহলে সবচেয়ে বাঁ দিকের বিন্দু, তাহলে এই বিন্দুতে কী হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সব থেকে শক্তিশালী হবে, মানে মানটা সব থেকে বেশি হবে। তাহলে অপশান এতেই আছে, অপশান এ। তারপরে চলে যাই 27-এ কি বলেছে, বায়ু মাধ্যমে দুটো বিন্দু আধান পরস্পরের থেকে 0.18 মিটার দূরে আছে, একটি আধানের মান অন্যটার 4 গুণ। সংযোগকারী রেখার উপরে একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0, বিন্দুটির অবস্থান কোথায়। 27টা দেখো, তাহলে মনে রাখবে ওই যেহেতু সমজাতীয় আধান, একটা কিউ একটা 4Q, তাহলে ওদের সংযোজী রেখার উপরে ভিতরের কোনো এলাকায় হবে যেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হবে, আর দুর্বলের কাছে মানে কম মানের আধানের কাছে হবে। তাহলে আমি এখান থেকে ডিস্টেন্সটা x ধরলাম, টোটাল ডিস্টেন্স 0.18 মিটার বলেছে, তাহলে এদিকের ডিস্টেন্সটা কত হবে 0.18 - x, তারপরে আর কিছুই নয়, সামনে 1/4πε ওসব কিছু লিখলাম না, আধান বাই দূরত্ব স্কোয়ার। এর ক্ষেত্রে যা হবে এই বিন্দুতে, এর ক্ষেত্রেও এই বিন্দুতে কী হবে, সেম হবে, সেটা করলাম। করে একটু স্কোয়ার রুট করলে পারে তো প্লাস মাইনাস আসবে, প্লাস ধরে একটা ভ্যালু পেলাম, মাইনাস ধরে যে ভ্যালুটা পেলাম সেটা সম্ভব নয়। তাহলে উত্তর হচ্ছে এক্সের ভ্যালু কত 0.06 মিটার, মানে স্বল্প মানের আধান থেকে 0.06 মিটার দূরে সংযোজী রেখার উপরে মাঝামাঝি এলাকায় কী পাবো না, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 পাবো, সেটা আমরা অপশন বিতে পেয়েছি। এরপরে চলে আসো 28 নম্বর প্রশ্নে, কি বলেছে, তড়িৎ দ্বিমেরুর কেন্দ্র থেকে আর দূরে অক্ষীয় অবস্থানে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই, দ্বিমেরুটাকে উল্লম্ব অক্ষের সাপেক্ষে, মানে ধরো এই আমার পেনের এই মুক্তিটা যদি দ্বিমেরু হয়, প্রথমে অক্ষীয় অবস্থান মানে এরম জায়গায় কোথাও, এরম জায়গায় মানে দ্বিমেরু বরাবর এরকম কোথাও তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই। এবার উল্লম্ব অক্ষ মানে এইটা, তার সাপেক্ষে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম। তাহলে সেটা যদি করি, এইবার এই বিন্দুর অবস্থানটা কি হলো, এবার এটা বিষুব অবস্থান বা ওই সমদ্বিখণ্ডকের উপরের যে অবস্থান, ডিস্টেন্স কি থাকলো, সেমই থাকলো কিন্তু। তাহলে তোমরা এবার আশা করি বুঝে গেছো, স্পেশাল কেসের ফর্মুলা যদি ইউজ করি, তাহলে অক্ষীয় অবস্থানে সেম ডিস্টেন্সে যা হয়, বিষুব অবস্থানে কি হয় তার অর্ধেক হয়। তাহলে এখানে কি বলেছে, ওই এখন ওই আগের বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কী হবে, তাহলে লাস্টে কি বিষুব অবস্থানে চলে গেছি, তাহলে অর্ধেক হয়ে যাবে। তাহলে অপশান সি হচ্ছে আমার 28 নম্বরের উত্তর। পরে 29-এ আসি।
29-এ কী বলেছে, ধনাত্মক আধান আহিত অসীম পাতলা সমতল পাতের তলমাত্রিক ঘনত্ব সিগমা। অসীম পাতের নিকটে তড়িৎক্ষেত্র প্রাবল্য আমরা গাউস থেকে পেয়েছিলাম, কি হয় σ/2 এপসাইলন। এবার বলেছে পাতের কাছাকাছি আর দূরত্ব। আর দূরত্বটা বলে তোমাদের মনে কনফিউশনের সৃষ্টি করেছে। দেখো কাছাকাছি আর দূরত্ব, এই কাছাকাছি কথাটা মাথায় রাখতে হবে, কাছাকাছি আর দূরত্ব। তা অসীম পাতের কাছে ফর্মুলাই তো ওইটা, কি না ওই σ/2 এপসাইলন। সিগমা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে কাছাকাছি থেকে যদি আর এর মানের একটু হেরফের হয়, তাহলে ওই তড়িৎক্ষেত্র প্রাবল্যের মানের কোনো হেরফের হচ্ছে না। তাহলে একটা গ্রাফেই দেখতে পাচ্ছি দূরত্বের সঙ্গে ই এর মান ধ্রুবক থাকছে, তাহলে অপশান ডি। এরপরে চলে আসি 30-এ কী বলেছে, 3টে ধারক 1 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, 5 মাইক্রোফ্যারাড 10 ভোল্টের উৎসের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত। 2 মাইক্রোফ্যারাড ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য জিজ্ঞেস করেছে। তাহলে একটু ভাবলেই অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। দেখো যেহেতু শ্রেণীতে যুক্ত, তাহলে শ্রেণীর ফর্মুলা তুল্য ধারকত্ব C' হলে পারে 1/C' সমান, তো সব 1/1 করে লিখে আমি কত পেয়েছি 17/10। তাহলে C' সমান উল্টে দাও 10/17। এগুলো সব মাইক্রোফ্যারাডে ছিল, তাহলে অ্যান্সারটা মাইক্রোফ্যারাডে আসবে। তাহলে আধান কত, টোটাল আধান কিউ সমান তুল্য ধারকত্ব ইন্টু বিভব পার্থক্য। C' তো 10/17, বিভব পার্থক্য 10, তাহলে 100/17। যেহেতু ধারকত্বটা মাইক্রোফ্যারাডে লিখেছি, আধানটা মাইক্রোকুলম হবে। এবার তোমরা জানো শ্রেণীতে থাকা মানে প্রত্যেকটা ধারকের আধান কিন্তু সেম হবে এবং মোট আধান আর প্রতিটা ধারকের আধানটা সেম মানই হয়। সেই জন্য এই 2 মাইক্রোফ্যারাডের বিভব কত হবে, বিভব সমান তো আধান বাই ধারকত্ব, আধান তো টোটাল যা ওরও তাই 100/17, আর ধারকত্ব তো 2, এটাও মাইক্রোতে ছিল এটাও মাইক্রোতে, ওই জন্য মাইক্রো কেটে যাবে। তাহলে কত হলো, 100কে 2 দিয়ে ভাগ করলে 50, তাহলে 50/17 ভোল্ট, অপশান সি। এরপরে 31 নম্বরটা বেশ একটা বড় সার্কিট দিয়েছে। বড় সার্কিট দিলেও অঙ্কটা বড় নয়, অঙ্কটা বেশ সহজই। শুধু একটা জিনিস বুঝতে হবে, দেখো এই জায়গাটা জাস্ট পরিবাহী যুক্ত, তাহলে এই জায়গাটা এই রোধটাকে শর্ট করা হয়েছে, তাহলে এই রোধটা নেই ভেবে আমি সার্কিটটা আঁকলাম। এরপরে এই 3 তো সমান্তরালে আছে, 1.5 করে দিলাম, সেটা না করলেও হতো, এদিকে মিলেও 3ই পাবো। 2 দেখো এখানে যুক্ত, আবার এখানে পরিবাহী দিয়ে যুক্ত, তাহলে সমান্তরালে আছে, তাহলে 1, তাহলে 1, এখানে 2, এখানে তো 3 হয়ে 1.5 হয়েছে, 2 আর 1 কত হয় 3, আর এদিকে 1.5, 3 আর 1.5 সমান্তরালের শর্টকাট ফর্মুলা লিখলাম, কত পেলাম 1 ওহম, অপশান বি। এরপরে একটা পোটেনশিওমিটারের অঙ্ক দিয়েছে 32 নম্বরে। ছবিটা আমার ভালো লাগেনি, এর মধ্যে সব নাম্বার এসব কি ঢুকে গিয়ে কনসেন্ট্রেশনে খুব অসুবিধা হচ্ছে, ওই জন্য আমি ছবিটা নিজের মতো করে আঁকিয়ে নিয়েছি। যেটা ওরা বলেছে সেই অনুপাতে ব্যাটারি জুড়েছি কত 2 ভোল্ট, তার সঙ্গে একটা রোদও জুড়েছি আর এর মানটাই আমাকে বার করতে হবে। আর এটা তো পোটেনশিওমিটারের তারের রোধ, 10 ওহমের তার, লেন্থ 100 সেন্টিমিটার। আর যে ব্যাটারির কথা বলা হয়েছে, তড়িৎচালক বল মাপার সার্কিট, বুঝতেই পারছো, সে 40 সেন্টিমিটার দৈর্ঘ্যে গিয়ে গ্যালভানোমিটার নাল হচ্ছে। কেন নাল হয় আমরা জানি, এই এজে অংশে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে এই ব্যাটারিটার জন্য, আর এই ভোল্টেজ ড্রপ আর এই ব্যাটারির ভোল্টেজ সমান হয়ে যায় এবং বিপরীতমুখী হয়। এই সার্কিটে টোটাল ভোল্টেজ 0, এই ব্যাটারিতে সেই জন্য কারেন্ট ফ্লো হয় না। তা আমি যখন নাল অবস্থায় আছে তখন কারেন্ট ফ্লো কিন্তু শুধুমাত্র এই বাহু দিয়ে হচ্ছে, সেক্ষেত্রে এদিকে ব্যাটারির কোনো ভূমিকা নেই। তাহলে আই সমান কি, আই সমান টোটাল তড়িৎচালক বল 2, আমি এই লুপের কথা ভাবছি 2 বা এই রোধ কত, এই আর এই পুরো রোধ মানে 10 ওহম শ্রেণীতে আছে, জুড়ে যোগ করে দিয়েছি। তাহলে এই হলো কারেন্ট। তাহলে এজে অংশের ভোল্টেজ ড্রপ কত এই ব্যাটারির জন্য, কারেন্ট ইন্টু এজে অংশের রোধ আর এজে কত হবে, আর এজে হচ্ছে তোমার নিচে করছি। আর এটা সমানই কেন আমি এটা লিখলাম, কারণ এই ব্যাটারির ভোল্টেজটা এই ভিএজের সঙ্গে সমান, একটু আগে আলোচনা করেছি, সেটা কত 10 মিলি ভোল্ট, এই জন্য 10 × 10⁻³ লিখেছি। এবার মানগুলো বসাই। আই তো ওপরেই দেখতে পাচ্ছ 2/R+10, আর এজে কত, আর এজে হচ্ছে মোট রোধ বাহুর, সেটা কত 10 ওহম, ইন্টু কততে নাল পাওয়া গেছে 40-এ, বাই টোটাল দৈর্ঘ্য কত 100, দুটোই সেন্টিমিটারে আছে, অসুবিধা নেই। হিসাব নিকাশ করে আর এর ভ্যালু কত পেলাম 790, সেটা আমি অপশান সিতে পাচ্ছি। তাহলে অপশান সি হচ্ছে আমার উত্তর 790। এরপরে 33 নম্বরে আসি। 30 নম্বর 18টা সদৃশ তড়িৎ কোষকে মিশ্র সমবায়ে সাজানো হয়েছে।
মিশ্র সমবায়ে বহির্বর্তনীতে সর্বোচ্চ প্রবাহের শর্ত আমরা জানি, সেটা হচ্ছে এম ইন্টু ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু এন ইন্টু স্মল আর। আমি বেশি কথা খরচ করছি না, এম এর ভ্যালুগুলো লিখে নিয়েছি। এন মানে একটা শ্রেণী, একটা বাহুতে কটা কটা কোষ, 6টা, আর এরকম বাহু কটা আছে, 3টে। আর মানে বহির্বর্তনী রোধ, স্মল আর মানে কোষের ভিতরে রোধ। তা সেগুলো সব মানগুলো পুট করে আমরা অনুপাতটা কী পেলাম, 2:1, তাহলে অপশান ডি। এরপরে 34-এ কী করেছে, একটা গ্রাফ আঁকিয়ে দিয়েছে। একটা গ্রাফ আঁকিয়ে দিয়ে কি ভার্সেস কি, আই ভার্সেস ভি, আমি গ্রাফটা এখানে আঁকিয়েছি এবং 3টে গ্রাফ পেয়েছি। কিসের জন্য, আলাদা আলাদা টেম্পারেচারে। তা দেখো, আমি একটা ডটেড লাইন আঁকিয়েছি, সেম ভোল্টেজ একটা উল্লম্ব আঁকিয়েছি। তা এই গ্রাফটার জন্য দেখো এখানে ছেদ করেছে, তার মানে কারেন্টের ভ্যালু কি বেশি, এখানে মিডিয়াম, এখানে কম। তাহলে কারেন্টের ভ্যালু বেশি মানে রোধ কম। তাহলে T1 তাপমাত্রায় রোধ কম, T2-তে বেশি, T3-তে সবচেয়ে বেশি। তাহলে মানে কখন পরিবাহের ক্ষেত্রে কখন রোধ বেশি হয়, যখন তাপমাত্রা বেশি হয়। তাহলে T3 তাপমাত্রাটা সবচেয়ে বেশি আর T1টা সবচেয়ে কম। তাহলে T3 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T1, এটাকেই উল্টো করে লেখা আছে অপশান বিতে। তাহলে এটার উত্তর হচ্ছে অপশান বি। 35 নম্বর অঙ্কটায় চলে আসি, লাস্ট অঙ্ক। অনেক বকাঝকার পরে লাস্টে আমরা আসতে পারলাম। এরকম একটা ছবি দিয়েছে, দুটো কোষ এ আর বি, বলে দিয়েছে এ কোষের বিভব কত, 3 ভোল্টের কোষ, আর অভ্যন্তরীণ রোধ 0.2 ওহম, আর বি এর 2 ভোল্টের কোষ, অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.3 ওহম। দিয়ে বলেছে এই যে সমবায়টা কোষের, তাদের তুল্য তড়িৎচালক বল, মানে এই দুটো বিন্দুর মাঝে যে তুল্য তড়িৎচালক বল, সেটা বার করতে হবে। আমি একটু আমার মতো করে আঁকিয়ে নিয়েছি এইভাবে। যেহেতু এই কোষের পাশে শো করিয়েছি ইন্টারনাল রেজিস্ট্যান্সগুলোকে, যেহেতু এই কোষে তড়িৎচালক বল বেশি, আমি বর্তনীতে ধরে নিলাম এই যে ক্লোজ লুপ, এদিকে লুপ কারেন্ট ফ্লো হচ্ছে আই। এবার দেখো, দুটো রোধের মধ্যে দিয়ে কারশফের ভোল্টেজ ল অ্যাপ্লাই করছি, দুটো রোধের মধ্যে দিয়ে কারেন্ট কি আই। তাহলে 0.3 ইন্টু আই প্লাস 0.2 ইন্টু আই, কমন নিয়েছি আইটাকে, ইজ ইকুয়াল টু এই আয়ের দিকে কারেন্ট পাঠাচ্ছে 3 ভোল্টের যে কোষটা, তাহলে 3টা পজিটিভ হবে, আর 2 দেখো উল্টো দিকে কারেন্ট পাঠানোর চেষ্টা করতো এই দিকে, তাহলে এর ভোল্টেজটা নেগেটিভ ধরবো। তাহলে 3 - 2 করেছি, হিসাব করে আই পেলাম 2 অ্যাম্পিয়ার। এইবার তুমি পি আর কিউ বিন্দুর মাঝে ভোল্টেজ ড্রপ বার করতে গেলে তুমি এই নিচের পাতটাতেও গিয়ে বার করতে পারো বা উপরের পাত দিয়ে গিয়েও বার করতে পারো। তা প্রথমে আমি নিচের পাত দিয়ে গিয়ে বার করেছি। তাহলে এদিকে যখন যাচ্ছি, দেখো, তার মানে এদিকে যাচ্ছি মানে পি বিন্দু উচ্চ বিভব ভাবছি, কিউ বিন্দুকে নিম্ন বিভব ভাবছি, ভি পি কিউ বার করছি। তাহলে এদিকে উচ্চ বিভব তো এই ব্যাটারি, তাই তো এদিকে পজিটিভ সাইড, তাহলে এই ব্যাটারি আমার কথা অনুসারে কাজ করছে, এদিকে উচ্চ বিভব শো করছে, এদিকে নিম্ন, তাহলে এটার ভোল্টেজটা প্লাস করলাম। আর এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, দেখো এই দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে তো এদিকটা প্লাস সাইড হবেই, কারেন্ট তো উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে যায়, তাহলে এও আমার অনুসারে যাচ্ছে। আমি এদিকে উচ্চ ভেবেছি, এদিকে নিম্ন ভেবেছি, তাহলে এর ভোল্টেজ ড্রপটাও প্লাস ধরলাম, হিসাব করে 2.6 পেলাম। আর উপর বাহু দিয়ে যদি বার করতে যেতে, দেখো এ কারেন্ট পাঠাচ্ছে, এই কারেন্ট পাঠানো যাই হোক, এদিকে উচ্চ ভোল্টেজ শো করছে, এদিকে নিম্ন, আমি তো এই পাথে যাচ্ছি, এদিকে উচ্চ ভাবছি, এদিকে নিম্ন ভাবছি, তাহলে এর ভোল্টেজটা আমার অনুসারে, তাহলে +3। কিন্তু এর মধ্যে দিয়ে কারেন্ট দেখো এদিকে, তার মানে এ বলছে এদিক প্লাস এদিক মাইনাস, তাহলে আমার উল্টো দিকে, তাহলে এর মধ্যের জন্য এর ভোল্টেজ ড্রপটা মাইনাস ধরবো। দেখো -0.2 ইন্টু 2 ভোল্টেজ ড্রপ, ভি সমান আই আর ফর্মুলা, আর আই হিসাব করে সেই 2.6। তুমি যে পাতেই ধরো না কেন অ্যান্সার কী পাবে, 2.6, অর্থাৎ অপশান ডি। তাহলে এই গেল 35টা প্রশ্নের উত্তর। তাহলে ছাত্রছাত্রীরা, আমি এবছরের 3rd সেমের যে 35টা কোয়েশ্চেন, তার উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমাদের সবগুলো বোঝাতে সক্ষম হয়েছি। কোথাও যদি অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তবে প্রশ্ন কিন্তু আশানুরূপ, এবং প্রশ্নকর্তাকেও আমার অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর কোয়েশ্চেন করেছেন। প্রথমবার পরীক্ষা, সবার মনেই বিভিন্ন রকমের টেনশন ছিল, কিন্তু প্রশ্ন নিয়ে কোনো অভিযোগ আমাদের নেই। তবে হ্যাঁ, প্রশ্নপত্র নিয়ে কিছু অভিযোগ অবশ্যই আছে। ফিজিক্সের মতো সাবজেক্ট ফুল কনসেন্ট্রেশনের দরকার, তার মাঝখানে লেখাগুলো, ছবিগুলোর সঙ্গে বিশেষ করে একটা ওভারল্যাপ হয়ে গেছে প্রশ্নের যে কোড নাম্বারগুলোর। তো আশা করি সে ব্যাপারে ভবিষ্যতে কর্তৃপক্ষ সচেতন হবেন। তা যাই হোক, তোমাদের পরীক্ষা আশা করি সকলেরই ভালো হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলোর জন্য বেস্ট অফ লাক। দেখা হবে আবার, পরের হয়তো কোনো কোয়েশ্চেন সলভ করব তখন। ভালো থেকো সবাই।